আপনি বক্তৃতায় বলেন আপনার চেয়ে বড় মাস্তান আর নাই, অন্য দলকে সামলাতে পুলিশ বা অন্য বাহিনীর দরকার নাই আপনার। আপনি তো একা নন, নিশ্চয়ই বাংলাদেশের সবগুলি জায়গায় আপনার মতো এরকম, আমি যদি মাস্তান শব্দটি ব্যবহার নাও করি, এরকম রয়েছে। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, বিদ্রোহের মতো করে বলতে চাই, এবং আমি কিছুটা ক্ষোভের সাথেও বলতে চাই যে কিছু সংখ্যক মানুষ হয়ে গেছেন এবং তাদের সংখ্যা খুব কম, এবং সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার তারা আছেন, একদম রাস্তার মস্তান থেকে আরম্ভ করে অনেক উঁচু পর্যায় পর্যন্ত আছেন, যারা এখন মনে করছেন অনিয়মটাকে নিয়মে পরিণত করবেন। আমার মনে হয় যে যারা অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান এবং মনে করেন, যারা কোনো ভাবে হয়তো একটা ওই যে বেগমগঞ্জের দেলোয়ার থেকে শুরু করে এবং ঢাকার অনেক বড় কেউ, তিনি রাজনৈতিকভাবেই হোক কিংবা অরাজনৈতিকভাবেই হোক ক্ষমতার দাপটের কারণে হয়তোবা কিংবা ক্ষমতাকে ব্যবহার করবেন টাকার জোরে, কালো টাকার জোরে, এই ধরনের মানে সাহস নিয়ে তারা এখন অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান। আপনি দেখবেন যে যারা অপরাধ করছে, মানুষ অপরাধ করবে, অপরাধ করে লুকিয়ে থাকবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকে অপরাধ করে বুক ফুলিয়ে হাঁটছে, আরো বড় অপরাধের হুমকি দিচ্ছে, বেরিয়ে আসছে। সেই আস্ফালনের আপনি কি মন্তব্য করবেন? এবং অনেকেই বলছে যে এর সাথে ক্ষমতার একটা সরাসরি সম্পৃক্ততা। আমি আপনার সাথে একেবারে দ্বিমত করব না খালেদ ভাই। হ্যাঁ, এর সাথে আজকেও দেখলাম যে আজারবাইজানে লাখ লক্ষ মানুষ মাঠে নেমেছে, হাজার হাজার মেয়ে মাঠে নেমেছে। কেন? একজন কিশোরীকে ধর্ষণ করে তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, তো এই যে আমি এই স্ট্যাটিস্টিক্সটা যদি আমি এখন আমেরিকা, ইউরোপ সব জায়গায় নেই, আমি যদি এটাকে জাস্টিফাই করতে চাই যে তার জন্য বাংলাদেশে এটা হবে, আমি কিন্তু সেই ধরনের মানুষ না। আমি বলতে চাচ্ছি যে একজন সাধারণ মানুষ হিসাবে, একজন কন্যার বাবা হিসাবে, একজন মায়ের সন্তান হিসাবে, একজন স্ত্রীর স্বামী হিসাবে, একজন বোনের ভাই হিসাবে, এবং আমি মনে করি আমি আর আপনার অনুভূতির মধ্যে এখানে কোনো পার্থক্য নাই, যারা আমরা মনুষ্যত্ব নিয়ে চলি। আপনি আপনার জায়গা থেকে মনুষ্যত্ব নিয়ে আজকে এই ব্যাপারে লড়াই করছেন, কথা বলছেন, আমি আমার জায়গা থেকে মনুষ্যত্ব নিয়ে এই জায়গায় লড়াই করছি। আর সেই মনুষ্যত্ব থেকে একজন পুরুষ হিসাবে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সারা পৃথিবীতে এবং বিশেষ করে বাংলাদেশে যারা ধর্ষিত হয়েছেন এই পুরুষ সমাজ দ্বারা এবং নিগৃহীত হয়েছেন। আমি সেই সকল মানুষের কাছে, পুরুষ সমাজের হয়ে আমি তাদের কাছে বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। খালেদ ভাই, আমি যেটা মনে করি এটা কোনো রাজনৈতিক ব্যাপার না, এটা হচ্ছে মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে পশুত্ব বহন করে তখনই এই ঘটনাগুলির সৃষ্টি হয়, এবং এই ঘটনা আজকের থেকে না, আদিম যুগেই ঘটে আসছে। বাট বিষয় যেটা হচ্ছে যে যাদের উপরে ঘটছে তাদের যে আত্মচিৎকার, তাদের যে মানে মনের ভিতরে ক্ষোভ, তাদের যে সম্ভ্রমহানি, যে কতটুকু নির্দয়ভাবে তাদেরকে ধর্ষিত হতে হয়, যার কারণে অধিকাংশ ধর্ষিতাই কিন্তু শেষ পর্যন্ত নিজের জীবনটাকেই ছেড়ে দিতে হয়, এবং অনেকেই শুধু ধর্ষিত তো দূরের কথা, ইফটিচিং এর কারণেও কিন্তু পৃথিবীতে বহু মানুষকে, বাংলাদেশেও আমরা দেখেছি অনেকে কিন্তু আত্মহত্যার পথও বেছে নিতে হয়। তো সেইখানে এই দায়ের থেকে আমি মনে করি আমরা যারা সমাজের সচেতন মানুষ, আমি আপনি সকলেই যারা আমরা মনে করি যে এই সমাজের কাছে আমরা দায়বদ্ধ, আমরা মনে করি এই দায় থেকে আমরা কেউই সংসদ সদস্যই হই, মন্ত্রী হই, কিংবা সাংবাদিক হই, কিংবা সাধারণ মানুষই হই, এই দায় থেকে কিন্তু আমরা কেউই মুক্ত না। আমি বিশ্বাস না, সেটি আপনি ঠিকই বলেছেন সাহেব, আমি আপনার বক্তব্যের সাথে একমত। কিন্তু এই যে মানুষের যে আপনি বলছিলেন যে পাশবিক বা পশুর মতো হয়ে যাওয়া, সেই প্রক্রিয়াটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে মানুষ হইতে পারে, যে আপনার কথা ঠিক যে মানুষের মধ্যে অনেকেই অপরাধ প্রবণ, কিন্তু ক্রমাগত অপরাধ সংগঠনের সাথে ক্ষমতার একটা সরাসরি যোগসূত্র রয়েছে সাহেব ভাই। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অভিযুক্তদের আস্ফালন আমরা দেখতে পাচ্ছি এবং ভাবছে অপরাধ বড় হলেও তারা পার পেয়ে যেতে পারবে। আপনি এই বিষয়ে যদি একটু মন্তব্য করেন। কারণ আমার সেটা বলা হবে, আমি তাহলে সমান অপরাধে অপরাধী হয়ে যাব। যে ধর্ষণ করছে তাকে ইনডাইরেক্টলি আর ডাইরেক্টলি আমার সাপোর্ট দেওয়া হবে বলে আমি মনে করি। আর ক্ষমতার দাম্ভিকতা একটা জিনিস, এটা কিন্তু সত্য। আমি একটা জিনিস আপনাকে খুব পরিষ্কারভাবে একটু জানাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী একটা মেসেজ দিয়েছেন জাতির জনকের কন্যা শেখ হাসিনা। উনি বলেছেন, যেটা আমাদের কাছে বলেছেন কয়েকদিনের মধ্যেই, যেটা বলেছেন খুব পরিষ্কার কথা, আমার ভালো লেগেছে কথাটা, যে যারা অপকর্ম করে, হ্যাঁ, সে যদি সাধারণ মানুষ হয় সে দেশ ও জাতির শত্রু, আর যারা অপকর্ম করে কিংবা আমার দলের নাম ব্যবহার করে সে দেশ এবং জাতির শত্রু, আমার দলের শত্রু এবং আমার ব্যক্তিগত শত্রু। এই কথাটা উনি খুব পরিষ্কারভাবে একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন। এখন বিষয়টা হচ্ছে যে রাজনীতিটা নাম ব্যবহার যারা করছে, এই কারণে আমরা যারা রাজনীতিটাকে একটা মহৎ কাজ হিসেবে বেছে নিয়েছি, আমরা মনে করেছি এটা মানুষের সেবা করার একটা পন্থা,
আমরা যারা রাজনীতিতে এসেছিলাম একটা দাবি নিয়েই এসেছিলাম। আমরা যখন খালেদ ভাই রাজনীতি করতে এসেছি 14 বছর বয়সে 1975 সনের সেপ্টেম্বর মাস থেকে মার খাওয়া শুরু হয়েছে, তখন কিন্তু এই চিন্তা করে আসি নাই যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবো, এই চিন্তাও করে আমরা আসি নাই যে কিন্তু 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 শামীম ভাই, আমি একটু শামীম ভাই আপনাকে আপনার অনুমতি নিয়ে আমি একটু মাঝখান থেকে আপনাকে থামাই। আপনি কিন্তু বলছেন যে আসলে একটি মেসেজ দেওয়া হয়েছে যে যারা অপরাধ করবে, অপকর্ম করবে, তারা দেশ জাতি দল সবাই শত্রু। কিন্তু আপনার কাছে কি মনে হয় যারা এই অপকর্ম করছে, যারা ক্ষমতার পাশে থেকেও সেই দাম্ভিকতা দেখাচ্ছে, আস্ফালন করছে এবং বিশেষ করে তৃণমূল পর্যায়ে তাদের এই সাহসের উৎসটা? আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে এবং আইজিপি সাহেবকে ফোন করেছিলাম। আমি এই আপনি যে কথাটা বলেছেন ঠিক একই প্রশ্ন আমি করেছিলাম যে আমাকে যদি যখন জিজ্ঞেস করা হবে আমার উত্তরটা কি হবে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এবং আইজিপি সাহেব আমাকে একটা প্রশ্নের উত্তর সরাসরি দিয়েছেন যে দেখেন, এবং আইজিপি সাহেব খুব সুন্দর করেই দিয়েছেন উত্তরটা, যে উনি একটা কথা বললেন যে শামীম ভাই একটা কথা আমরা বলতে চাই খুব পরিষ্কার ভাবে, যে আমাদের বিভাগ আছে কয়েকটি বিভাগ, এবং এর মধ্যে একটা আছে আমাদের নির্বাহী বিভাগ এবং একটা আছে বিচার বিভাগ। আপনি নিজেও বিচার বিভাগের লোক খালেদ ভাই, আপনি ম্যাজিস্ট্রেসি করেছেন, আপনি আইন সম্বন্ধে আমার চেয়ে অনেক বেশি জানেন এবং আমি বুঝেন এবং জ্ঞানও রাখেন, আমি বিশ্বাস করি। সেখানে উনি বলেছেন যে নির্বাহী বিভাগ আমরা যারা আছি, যে এই সময় যারা বিশেষ করে ধর্ষণের ঘটনাটা কিংবা অন্য যেই ঘটনাগুলি রিসেন্টলি ঘটেছে যেগুলি জাতির বিবেককে নাড়াচাড়া দিয়েছে, হ্যাঁ এই ধরনের কথাগুলি যেগুলি হয়েছে, যে সেইখানে কেউ যারা ঘটনার প্রকৃত অপরাধী তারা কেউ পার পেয়েছে কিনা, আমি সেই প্রশ্নই তাদের বলেছিলাম যে পার পেয়েছি কিনা। আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, শামীম ভাই আমরা কাউকে ছাড় দেই নেই, নেত্রীর নির্দেশ আছে, আমরা ছাড় দিব না। শামীম ভাই আমি একটু মাঝখান থেকে বলি যে অপরাধী যাদের কথা সামাজিক মাধ্যমগুলিতে আসছে, গণমাধ্যমে আসছে, তাদের অনেকে হয়তো পার পায় নাই, কিন্তু অপরাধ বিজ্ঞান এবং যোগাযোগের একজন মানে ছাত্র হিসাবে বা একজন সেই জায়গায় কিন্তু আমি দেখেছি যতগুলি ঘটনা সাধারণত একটা সমাজে ঘটে তার 20 ভাগের 1 ভাগ মাত্র পত্রপত্রিকায় আসে, তারও একটি ভাগ মাত্রই হচ্ছে যে আলোচনায় আসে। তাহলে আমরা যে বিপুল অপরাধকে আসলে আমরা সামনেই দেখতে পাচ্ছি না, সেই বিপুল অপরাধের জায়গা থেকে কি আপনি এটি বলতে পারেন যে আমরা বলবো যে এই অপরাধ কর্মটি হচ্ছে কিন্তু তার বিচার হচ্ছে, কারণ সেই অপরাধ কর্মটি আলোচনায় আসছে না, পত্রপত্রিকায় আসছে না, যেগুলি পত্রপত্রিকায় আসছে, আলোচনায় আসছে, বিচারের আড়ালেও তো বহু ঘটনা। অ্যাবসলিউটলি ইউ আর টেলিং দ্য ট্রুথ, আপনি একদম সত্য কথা বলেছেন এবং আমি আপনার সাথে সম্পূর্ণ একমত হয়ে বলতে চাই। আর যখন তারা চান তখন আমার মতো যারা রাজনীতি করে এসেছি, আমার বিশ্বাস খালেদ ভাই কিংবা আপনার মতো যারা সৎভাবে সাংবাদিকতা করেছেন এবং করছেন এবং ভবিষ্যতে করবেন, বিশ্বাস আমার মনে হয় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমি একটা জিনিস আপনাকে খালেদ ভাই বলতে চাই, যদি আপনি আমাকে একটা সুযোগ দেন এই ধর্ষিতার ব্যাপারটা নিয়ে বলতে চাই। আমি একটা সময় নারায়ণগঞ্জে আমি তখন এমপি হইনি, আমার মনে হয় 91-92 সনের ঘটনা। তো মানুষ যে তো আমরা যে সমাজের একটা উঁচু শ্রেণী আছেন তারাও যেভাবে কথা বলেন, আমি তাদেরকে টু বি অনেস্টলি আমি তাদেরকে অন্তর থেকে রেসপেক্ট করতে পারি না। আপনি জানেন যে নারায়ণগঞ্জে নিষিদ্ধ পল্লী নামে একটা পল্লী ছিল এবং একটি না কয়েকটা ছিল। তো সেই নিষিদ্ধ পল্লীতে একটা ঘটনা আমি আপনাকে বলতে চাই, যেখান থেকে আমার এই ব্যাপারটাতে আমার ভিতরে ভীষণভাবে বিদ্রোহ জেগেছে। তো হঠাৎ করে আমরা রাস্তার পারে বসেছিলাম, আমরা ফুটপাতে বসতাম, একটা লোক আসলেন, তার গলার মধ্যে জামাইয়ের মানে বিয়ে করেছে, গলার ভিতরে মালা পরা, গ্রামের মানুষ, একদম গ্রামের মানুষ, মুন্সিগঞ্জ থেকে এসছে। তো সে হঠাৎ করে দৌড়ে এসে আমাকে ছিল না, সে আমার লোকজনকে তখন আমাদের ব্যাপকভাবে হত্যা করার চেষ্টা করা হয়, পুলিশ ধরার চেষ্টা করা হয়। সে এসে জিজ্ঞেস করছে, আমরা অনেক লোক বসা একটা জায়গার ভিতরে, তো আমার পর্যন্ত আসতে গেলে তাকে একটা ব্যারিয়ার পেরিয়ে করে আসতে হবে। এসে জিজ্ঞেস করছে, ভাই শামীম ওসমানকে, শামীম ওসমান ভাই কে, কোনটা শামীম ওসমান ভাই, করে খুব কাঁদছে। তখন আমার বন্ধুরা তাকে নিয়ে আসলো, আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, বললো ভাই আমার স্ত্রীটাকে জাহাজ থেকে নামার সাথে সাথে এক মহিলা কি জানি খাইয়ে তাকে নিয়ে গেছে। আমি কোথায়, বললো নিষিদ্ধ পল্লীতে। আপনি কি করেছেন, বললো আমি থানায় গেছিলাম। থানায় যাওয়ার পরে কি হয়েছে? আমরা আসলে আপনার এই গল্পটার সঙ্গে আমরা পরিচিত, তারপর আপনি যদি একটু কনক্লুডিং লাইনটা বলতেন আর কি, কারণ আমরা যারা আপনার কথা শুনেছি। আমি শুধু বলতে চাই যে খালেদ ভাই, আমি সেদিন হয়তো আমার জীবনের সবচেয়ে ভালো কাজের একটা কাজ করেছিলাম। ওই নিষিদ্ধ পল্লীতে আমি কোনোদিন দেখিনি এই ভিতরে কি অবস্থা, বাট এরপরে আমার ভিতরে একটা জিনিস জাগে খালেদ ভাই, যে আপনি অপরাধ বিজ্ঞান নিয়ে পড়েছেন, সমাজ কল্যাণ অনুষদ ঢাকা বিভাগ থেকে আমি তাদেরকে অনুরোধ করি
যে ওটার ভিতরে কি অবস্থা জানার জন্য, এবং সেখানে দেখা যায় তারা আমাকে জানায় ওখানে 12 থেকে 15,000 মেয়ে আছে যাদের বয়স, এর মধ্যে 4,500 মেয়ে আছে যাদের বয়স 11 বছরের নিচে। আমার কাছে লজ্জা লাগে, ঘৃণা লাগে। আমি পবিত্র কাবা শরীফ ছুঁয়ে কসম খেয়েছিলাম আল্লাহর কাছে যে আমি পুনর্বাসন করব, উচ্ছেদ না। এবং আজকে আমি আপনি করেছেন শামীম ভাই, কিন্তু আমি আপনাকে ওই জায়গাটা যদি আপনি বিশ্লেষণ করতেন, মানুষ বুঝতে পারবে যে আমি কার কথাটা বলতে চাচ্ছি। খালেদ ভাই তখন আমাকে মন্ত্রী হওয়ার প্রপোজাল ছিল। আমি কাবা শরীফ ছুঁয়ে যখন আসলাম, আমি আমার নেত্রী, যাকে আমি মাতৃতুল্য নেত্রী বলি, শেখ হাসিনা, আল্লাহ সাক্ষী, আমি তার কাছে আসি এবং যে বলি আমি যে কাবা শরীফ ছুঁয়ে আমি শপথ করেছি যে আমি এটাকে পুনর্বাসন করব। এবং আমি তাকে এটাও বলি যে এটার মধ্যে বাধা আসবে, কিন্তু প্রতিদিন থানায় 45 লক্ষ টাকা দেওয়া হতো শুধু তখনকার দিনে। তখন উনি আমাকে একটা কথা বলেছিলেন, ভালো কাজ করলে বাধা আসবে এবং আল্লাহর কাজ করলে অনেক বেশি বাধা আসবে। আজকে প্রয়াত নাসিম ভাই নাই, মরহুম, উনি চলে গেছেন দুনিয়া থেকে। ডক্টর মোজাম্মেল সাহেব সমাজ কল্যাণ মন্ত্রী, উনিও চলে গেছেন। এই দুজনকে ডেকে সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী 4 কোটি টাকা দিয়েছেন এবং সেই মেয়েগুলিকে আমরা পুনর্বাসিত করেছি এবং সুন্দর একটা জীবনে গেছে। এবং আমার কথা যেটা হচ্ছে, শামীম ভাই আপনাকে কংগ্রেচুলেশন। জি বলেন। শামীম আপনাকে কংগ্রেচুলেশন, আমাদের অনেক প্রশ্ন রয়েছে। আমার একটা বড় কৌতূহল আছে যে আপনি কিন্তু এই কথা স্বীকার করেছেন যে বেগমগঞ্জের ওই দেলোয়ার বাহিনীর মতো এবং ঢাকাও এরকম বহু লোক রয়েছে যারা ক্ষমতার কাছাকাছি থাকার জন্য বা ক্ষমতার কথা বলে বা ক্ষমতার দাপট দেখিয়ে তারা বিভিন্ন রকম অন্যায় বা অপকর্ম করছেন। আপনি আপনার যে নেত্রীকে মাতৃতুল্য বলছেন এবং যে নেত্রী আপনার নেত্রী বাংলাদেশের যে কোনো দুর্নীতি, অন্যায়, সন্ত্রাস এবং যে কোনো কিছু আপনার যারা দাবি করেন যে তিনি তা দেখতে পারেন না বা তিনি তা পছন্দ করেন না, এইগুলি তিনি কিভাবে মোকাবেলা করার কথা তিনি ভাবছেন। কিন্তু এবং আমি বারবার বলি যে বাংলাদেশের মতো জায়গায় সরকারি সমর্থন না থাকলে, ক্ষমতার দাপট না থাকলে এই সব অন্যায় পেয়ে পার পাওয়া সম্ভব না। এবং বাংলাদেশের মানুষের মানে আলাদা, বাংলাদেশের ভিতর যে আলাদা একটা বাহিনী করে আলাদা একটা দেশ করে ফেলেছে যেখানে কোনো আইন নাই, কানুন নাই, ব্যাপারগুলি কিন্তু আসলে সেরকমও না। সেই ক্ষেত্রে আপনি এগুলির মধ্যে কি বলবেন যে এর মধ্যে কার কতটা দায়? এটি প্রশাসন, আপনারা যারা আইন প্রণেতা, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার কার দায় আসলে এখানে বেশি? আমি বলি দায় আমরা এড়াতে পারি না, আমিও মনে করি আমরা এই দায় এড়াতে পারি না। এবং আমি এটাকে বিশ্বাস করি যে এই সমস্ত কিছু এই ধরনের যে অপকর্মগুলি হচ্ছে কিংবা যেগুলি, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? কার গায়ে ময়লা পড়ছে? সরকারের গায়ে ময়লা পড়ছে। সরকারের গায়ে ময়লা পড়লে প্রধানমন্ত্রীর গায়ে ময়লা পড়ছে। বাট একটা জিনিস মনে করতে হবে যে সমাজে উনি একটা পার্লামেন্টে একটা ভাষণ দিয়েছেন, খালেদ ভাই আপনি শুনেছেন, যে এইটা কিন্তু হঠাৎ করে শুরু হয় নাই, যুগ যুগ ধরে সামরিক শাসন বিভিন্ন কিছু দিয়ে শুরু হয়ে এই যে একটা গাছের যে শিকড় বেরিয়েছে, এত শক্ত মহিরু হয়ে গেছে, শিকড় একদিক দিয়ে কাটছেন তো আরেক দিক দিয়ে বাঁচছে। কয়েকদিন আগে আলোচনা ছিল রেজেন্ডের শাহেদ, আজকে কিন্তু শাহেদের যাবজ্জীবন হয়েছে, গ্রেফতার হয়েছে, যাবজ্জীবন হয়েছে অস্ত্র মামলাতে, ছাড় কিন্তু কেউ পাচ্ছে না। বাট বেসিক্যালি যে প্রবলেমটা হচ্ছে যে আমাদের ভাবমূর্তিটা নষ্ট হচ্ছে। আর একটা মানুষ, আরেকটা জিনিস আমার কাছে এই কালচারটা ভালো লাগে না, যে আমাদের মধ্যে অনেকেই বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। ওয়াই? কেন উনি কেন বলবেন? হোয়াট ইজ মাই ডিউটি? আমার কাজ কি? আমার দায়িত্ব কি? আমার কি বিবেকবোধ নাই? আমি যদি দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমার দায়িত্ব ছেড়ে দেওয়াই উচিত। আমি মনে করি এটাই আমার শ্রেয়। আমি মনে করি অন্তপক্ষে এটা, কারণ খালেদ ভাই 58 বছর হয়ে গেছে আর হয়তো বেশি থাকবোও না। সো দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু টেলিং দ্য ট্রুথ। আর আমরা যারা রাজনীতি করি, রাজনীতিটা এখন একটা জিনিসই করি, যাতে মৃত্যুর পর যাতে মানুষ বলে যে লোকটা ভালো মানুষ ছিল। দ্যাটস ইট।